আজ আপনাদের তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসেছিলাম, একদম সামান্য কিছু দেখানো হয়েছিল। আজকে আমরা ভালোভাবে দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। অ্যাডোবি ইলাস্ট্রেটর এই সফটওয়্যারের সংক্ষেপে এআই বলে। এই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এআই না, এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সংক্ষিপ্ত নাম এআই। তো এটা হচ্ছে প্রথমে যখন আপনি ক্লিক করে অন করবেন, দেখেন এই টাস্ক বারে থাকা অবস্থায় আপনি একটা ক্লিক করলেই এই সফটওয়্যার ওপেন হয়ে যাবে। তো এটা ওপেন হতে মোটামুটি 5 থেকে 7 সেকেন্ড কি 10 সেকেন্ড সময় লাগতে পারে এই সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে এই অবস্থাতে থাকবে। এরপর আপনাকে একটা পৃষ্ঠা নিতে হবে, আমরা ইলাস্ট্রেটরের ভাষায় বলি আর্টবোর্ড নিতে হবে। তো এখান থেকে খেয়াল করেন, এখানে একটা অপশন আছে, নাম হচ্ছে নিউ ফাইল। নিউ ফাইলে ক্লিক করেও নিতে পারি, আর ওপেন হচ্ছে আপনার যদি আগে থেকে কোনো ফাইল সেভ থাকে ওই ফাইলটা আমরা জাস্ট ওপেন করতে পারবো। তো এখানে আমি নিউ ফাইল নিচ্ছি। নেওয়ার পরে আমি সাধারণত কাজ করার জন্য 1000 পিক্সেল বা 1000 পিক্সেলের আর্টবোর্ড সাইজ নিয়ে থাকি। এটা এই সাইজে নিলে আমরা কাজ করতে সুবিধা হয়, বেশি বড় নিলে সরাতে বা অন্যান্য কাজে অসুবিধা হয়। তো আমি 1000 পিক্সেল বা 1000 পিক্সেলের আর্টবোর্ড নিচ্ছি। এখানে যেগুলো যেভাবে আছে ডিফল্টভাবে ওইগুলোই থাকবে। আপনারা এইদিকে খেয়াল করবেন, ওয়াইড যেন 1000 থাকে, হাইট যেন 1000 থাকে, আর পরিমাপের একক যেন পিক্সেল থাকে। এই 2-3টা জিনিস মনে রাখলেই হচ্ছে। এরপরে আপনি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে একটা নতুন পৃষ্ঠা চলে আসবে। কথা কি ক্লিয়ারলি শুনতে পারছেন? ওকে, এখন খেয়াল করেন, আমরা যে 1000 পিক্সেল বা 1000 পিক্সেল একটা পরিমাপ দিয়ে যে পৃষ্ঠা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে এই সাদা এই অংশটা। আপনি চাইলে এখানেও কাজ করতে পারেন, চাইলে এর বাইরে এই ফাঁকা জায়গায়ও আপনি কাজ করতে পারবেন। এখন এটা চালানোর জন্য এই সফটওয়্যারটা কিন্তু অনেক প্রফেশনাল মানের একটা সফটওয়্যার। যারা ডিজাইনার, পুরো ওয়ার্ল্ডে যারা ডিজাইনার আছে তারাই অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ এই সফটওয়্যারের সাথে সবাই পরিচিত, এবং এই সফটওয়্যারের সাহায্যেই সাধারণত কাজ করে থাকে, প্রফেশনাল মানের কাজ। তো এর যে ইন্টারফেস, এই সম্পর্কে আমরা একটু ভালোভাবে পরিচিত হই। বাম পাশে এই 2 লাইন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা চাইলে আমরা 1 লাইনও করতে পারি। এখানে এই যে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে 2 লাইনও করতে পারি। এটাকে বলা হয় টুলবার। মনে থাকবে এটা কি? এই যে আমরা চাইলে এটা ক্লিক করে এটা বাইরে ডানে বাইরে যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারি, কিন্তু ডিফল্টভাবে আমরা বাম পাশে সেট করব। দেখেন এটা আবার যদি কোনো কারণবশত ডানে সরে আসে, একদম উপরে এই যে ফাঁকা অংশে এখানে যদি আমি ক্লিক করে এই বাম পাশে মাউসের কার্সর কিন্তু আমি ধরে, মানে মাউসের লেফট বাটন ধরে রয়েছি, যখন ছেড়ে দেব তখন সেখানেই থেকে যাবে। তো আমি এখানে বাম পাশে যখন ব্লু একটা লাইন এসে যাচ্ছে তখন আমি ছেড়ে দিচ্ছি, তখন এখানে পারফেক্টলি এখানে সেট হয়ে যাচ্ছে। এখন দেখেন এই টুলগুলোর কাজ কি, এক একটা টুলের কাজ এক এক রকম। প্রথম 2টা টুল হচ্ছে সিলেকশন টুল, 2টা না 4টাই সিলেকশন টুল। এই প্রথম 4টা টুলই সিলেকশন টুল, এক একটা এক একভাবে সিলেক্ট হয়। প্রথমটার নাম হচ্ছে সিলেকশন টুল, দ্বিতীয়টা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, তৃতীয়টা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, এরপর হচ্ছে ল্যাসো টুল। এই 4টাই আমরা বিভিন্ন ফাইলগুলো সিলেক্ট করার কাজে ব্যবহার করি, মানে আমরা ধরবো, ঠিক আছে, সিলেক্ট করার কাজে ব্যবহার করি এই 4টা। এগুলোর কাজ আমরা একে একে শিখব। তো তার আগে এখানে খেয়াল করেন, এখানে আমরা তো কিছু ধরার জন্য কিছু দরকার, তাই না? আমার এখানে কিচ্ছু নাই, তো ধরার জন্য আমরা এখানে এই বক্স থেকে রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমি একটা বক্স ক্রিয়েট করলাম, ঠিক আছে। এই বক্সটার আমি আপনাদের এই ভুলটা প্রথম থেকে হতে পারে যে এই সিলেকশন টুলে, মানে এই রেক্ট্যাঙ্গেল টুলে থাকা অবস্থায় আপনি আবার সিলেক্ট করতে যাবেন, আবার সিলেক্ট করতে গেলে কিন্তু সিলেক্ট হবে না, নতুন করে আবার হচ্ছে এই বক্স ক্রিয়েট হবে। এই বক্স কিন্তু এই টুলে থাকা অবস্থায় আপনি যতবার এইভাবে ড্র্যাগ করবেন ততবার হচ্ছে নতুন নতুন বক্স ক্রিয়েট হবে। তো আপনার অবশ্যই যদি আবার পরবর্তীতে সিলেক্ট করার প্রয়োজন হয়, মুভ করার প্রয়োজন হয়, কিংবা ডিলিট করার প্রয়োজন হয়, তাহলে আপনাকে প্রথম টুলে চলে আসতে হবে, ওটা হচ্ছে সিলেকশন টুল। এবং ওই সিলেকশন টুল দিয়ে আপনি একটা একটা করে সিলেক্ট করতে পারেন,
চাইলে সবগুলো একবারে সিলেক্ট করার জন্য মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে ড্র্যাগ করে সম্পূর্ণটা সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট অপশনে ক্লিক করলে এগুলো ডিলিট হয়ে যাবে, অথবা ব্যাক স্পেস ডিলিট হয়ে যাবে। তো এটা করতে পারেন। আচ্ছা, এবার দেখি আমরা এক এক করে আসি। এগুলো তো সহজ বিষয়, এগুলো আপনাদের আবার প্র্যাকটিস করার জন্য আমি দিচ্ছি না, তাহলে আবার সময় নষ্ট হবে। এদিকে খেয়াল করেন, আমরা এই যে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এটা আসলে কিভাবে কি হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। সবাই এদিকে মনোযোগী হন, মাউসটা ছেড়ে দেন ভাই প্লিজ, মাউস এই মনিটরের দিকে থাকেন না, এদিকে খেয়াল করেন। এখন দেখেন এই টুলে থাকা অবস্থায় আমি যদি এখানে এই বক্সটা ক্রিয়েট করি, এখানে আপনারা কি কি দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই। এই যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এই এই ছোটো ছোটো বক্স দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় বাউন্ডিং বক্স। মনে থাকবে, বাউন্ডিং বক্সে যদি আমি মাউসের কার্সরটা নিয়ে যাই, দেখেন মাউসের কার্সর এখন একরকম আছে, আমি যদি এই বাউন্ডিং বক্সের উপর নিয়ে যাই তাহলে দেখেন অ্যারো চিহ্নর মতো হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি এখন মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ড্র্যাগ করি তাহলে এটা বড় হবে কিংবা ছোট হবে। এরপর যদি এখানে মাউসের কার্সরটা একটু দূরে রাখবো, দূরে রাখলে দেখেন দুইটা অ্যারো চিহ্ন মানে তীরের মতো অথবা বাঁকা চাঁদের মতো দেখা যাচ্ছে। তো ওই অবস্থায় যদি আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে উপর নিচ করি তাহলে এটা কিন্তু রোটেট হবে, মনে থাকবে। এরপরে দেখেন এই যে 4টা ছোট ছোট ডট দেখা যাচ্ছে 4টা কর্নারে, যে কোনো একটাতে যদি আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে আমি যদি ড্র্যাগ করি তাহলে এটা কর্নারগুলো রাউন্ড হবে। ভাই আপনি হয়তো আমার কথা বোঝেননি, এইদিকে খেয়াল রাখতে হবে। এখানে প্রত্যেকটা বিষয় দেখানো হচ্ছে, একবারে যেন বুঝে যান, আমি এই জন্য চাই সবাই এদিকে ফোকাস করেন, ঠিক আছে। বেশিক্ষণ না, আমি 2-5 মিনিট বোঝাবো, ওইটা আপনাদের আবার প্র্যাকটিস করতে দেওয়া হবে, তখন আপনি প্র্যাকটিস করেন। আচ্ছা, তাহলে আমি কি কি দেখালাম। প্রথমত একটা বক্স ক্রিয়েট করবেন, এই যে রেক্ট্যাঙ্গেল টুলে থাকা অবস্থায় একটা বক্স ক্রিয়েট করবেন। এটা এরকমভাবে আপনি বড় করতে পারেন, এই কর্নার থেকেও বড় করতে পারেন, উপর থেকে নিচ থেকে যে কোনো সাইড থেকে বড় করতে পারবেন। চাইলে এই কর্নারগুলো রাউন্ড করতে পারবেন, চাইলে এইটা রোটেট করতে পারবেন। আমি যে কয়টা বিষয় দেখাইছি এটা সবগুলো বিষয় আপনাদের করে দেখাতে হবে। আমি যেভাবে বোঝাবো আপনারা স্বাভাবিক বুদ্ধিমত্তার যদি মানুষ হয়ে থাকেন, স্বাভাবিক বুদ্ধির মানুষ হয়ে থাকেন, একদম সহজে বুঝে যেতে পারবেন। আপনাদের কাজ হচ্ছে একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার। তো আমি যা যা দেখালাম এই 2 মিনিটে এটা আপনারা একটু করে দেখান, কারণ কোনো সমস্যা হলে আমি ওটা সলভ করে দেব। আপনাদের জন্য আবার আমাকে ডাবল করে দেখাতে হবে, বুঝছেন। এতে করে সবাই এখানে আছে, সবার তো সময়ের মূল্য আছে, তাই না। তারা কষ্ট করে এখানে টাইমলি আসলো, আপনারা 10 মিনিট 20 মিনিট লেট করলেন। এই সপ্তাহে আপনারা ক্লাস পাচ্ছেন 3টা, এর ভিতরে যদি 20 মিনিট লেট করে আসেন আমাকে ওই জিনিসটা আবার রিভাইজ করে দেখাতে হবে। এতে করে সবার কিন্তু সময়ের মূল্য আছে। আমার একই জিনিস বারবার দেখালে তো হবে না, একটা নিয়মে আসতে হবে। তো কোনো অকারণে ক্লাসে লেট করে আসা যাবে না। আচ্ছা খেয়াল করেন, আমি যেটা বোঝাচ্ছিলাম, আচ্ছা একদম প্রথম থেকে দেখাই। এখান থেকে নিউ ফাইলে ক্লিক করে অথবা Ctrl+N চাপ দিলেও নিউ ফাইল আসবে, কন্ট্রোল চেপে ধরে N, এই যে নিউ ফাইলের উইন্ডো চলে এসছে। অথবা ফাইল থেকে এই যে নিউ, এই যে 3ভাবে আমি নতুন ফাইল নেওয়া দেখালাম। এরপর দেখেন এখানে পরিমাপের একক পিক্সেল থাকতে হবে। অয়ন ভাই খেয়াল করেন, পিক্সেল থাকতে হবে। আর এদিকে হচ্ছে 1000 পিক্সেল, এখানে 1000 পিক্সেল। এখানে 1000 পিক্সেল কীভাবে লিখবেন, এখানে চাইলে আপনি ডাবল ক্লিক করতে পারেন, দেখবেন 1000 সিলেক্ট হয়ে গেছে। এই অবস্থায় আপনি 1000 লেখা শুরু করে দেবেন। আচ্ছা, এরপরে এখানে আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে একদিকে ড্র্যাগ করলেন, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। চাইলে এটা ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে 0 করে এবার আপনি 1000 লিখে দিতে পারেন। এখানে আবার পিক্সেল লেখা লাগবে না, ওটা অটোমেটিক চলে আসবে। এরপর আপনি ক্রিয়েট করলে আপনার ওই কমান্ড অনুযায়ী 1000 পিক্সেল বা 1000 পিক্সেলে একটা সাদা আর্টবোর্ড চলে আসবে। কথা কি সবাই বুঝতে পেরেছেন? আর্টবোর্ড নিতে কি কারো সমস্যা আছে? আচ্ছা, আর্টবোর্ড নিতে আপনার সমস্যা আছে পিছনে? আপনার কি আর্টবোর্ড নিতে সমস্যা আছে? তাহলে এবার দেখেন, প্রথম দিকে যারা একটু কম্পিউটারে পারদর্শী, পূর্বের অভিজ্ঞতা আছে, তাদের জন্য এগুলো একটু বোরিং লাগতে পারে। বেশি না 2-3টা ক্লাস আর কন্টিনিউ করেন, সবাই এক তালে চলে আসবেন, সমস্যা নেই। এবার এদিকে খেয়াল করেন, এখানে যে রেক্ট্যাঙ্গেল নামে একটা টুল আছে, রেক্ট্যাঙ্গেল টুল,
এই টুলে থাকা অবস্থায় আমি যদি মাউসের লেফট বাটন, সবাই মাউসের লেফট বাটন চেনেন না, লেফট বাটন ক্লিক করে ধরে, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে আমি যখন ছেড়ে দিব, এই যে একটা বক্স কিন্তু তৈরি হচ্ছে, বোঝা যাচ্ছে। তো আমি যখন ছেড়ে দিব তখন ততটুকু পরিমাপে একটা বক্স ক্রিয়েট হবে। তো আমি একটু আগে দেখালাম হচ্ছে বাউন্ডিং বক্স, তাই না? এই যে 8টা বাউন্ডিং বক্স আছে, যে কোনোটায় ক্লিক করে ধরে আমি চাইলে এটাকে ছোটো বড়ো করতে পারি। এটা আপনারা সবাই প্র্যাকটিস করেছেন, তাই না? এটা থেকে আরও কি সমস্যা আছে? একদম নির্দ্বিধায় বলবেন আমি এটা বুঝতে পারিনি, আমার এটা আবার বোঝানো দরকার। ঠিক আছে, কারোর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় এটা বলবেন। আচ্ছা, আমরা যদি এটাকে মুভ করতে চাই অথবা সিলেক্ট করতে চাই তাহলে কোন টুলে যেতে হবে? প্রথম টুলে, সিলেকশন টুল। এই যে প্রথম টুলটা, এটা শর্টকাট কি হচ্ছে ভি। কিবোর্ডের আপনি যদি ধরেন এই টুলে আছেন, হ্যাঁ, এই টুলে রয়েছেন, রেক্ট্যাঙ্গেল টুলে। আপনি এখন যদি চান যে প্রথম টুলে চলে যাবেন, আপনি এইরকম ম্যানুয়ালভাবে না যে কিবোর্ড থেকে ভিতে প্রেস করলে দেখেন প্রথম টুলে চলে গেছি। এবার আপনি এটাকে মুভ করতে পারবেন, ডানে বায়ে সরাতে পারবেন। কম্পিউটারে কাজ খুবই ইজি, যখন আপনি কম্পিউটারে পারদর্শী হয়ে যাবেন। শুধু ভি, অনলি ভি। আচ্ছা দেখেন, এভাবে মুভ করতে পারবেন। এবার দেখেন, আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় চাইলে মুভ করতে পারবেন, চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। যাদের এই কন্ট্রোল প্যানেলটা উপরে নাই তারা কোথায় পাবেন বলেন তো? এই যে উইন্ডো আছে, উইন্ডো থেকে এই যে কন্ট্রোল, এই দেখেন আমার কিন্তু এখন ওই কন্ট্রোল প্যানেল নেই, যেখান থেকে আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি ওই জায়গাটা কিন্তু আমার এখানে নেই। তাহলে এটা আমি কোথায় পাবো? উইন্ডো থেকে এই যে কন্ট্রোল, এখানে একটা ক্লিক করব, তাহলে দেখেন এই কন্ট্রোল প্যানেল চলে আসলো। এখন দেখেন আমি যে কালারটা চেঞ্জ করলাম, এই কালারটা কিন্তু আরেকটাও আছে, সেটা হচ্ছে স্ট্রোক। ফিল কালার যেটা মাঝে থাকে, স্ট্রোক কালার যেটা কর্নারে থাকে। আপনি একটু অমনোযোগী, এদিকে খেয়াল করতে হবে, আপনার সময় দেওয়া হবে, কাজ করতে আপনার সময় দেওয়া হবে। এদিকে খেয়াল করেন সবাই, এদিকে লিমন, হ্যাঁ এদিকে খেয়াল রাখতে হবে। এখানে দুইটা জিনিস আছে, কালার, দুইটা কালার আছে। একটা হচ্ছে ফিল কালার মাঝেরটা, আরেকটা আছে স্ট্রোক কালার, সেটা হচ্ছে ব্ল্যাক রয়েছে। আমি যদি এটার থিকনেস বাড়াই দিই তাহলে বুঝতে পারবেন। এখানে যে আপ অ্যারোতে ক্লিক করে ধরে রাখছি, দেখেন এর যে সাইড দিয়ে যে কালারটা ছিল এটাকে বলা হয় স্ট্রোক কালার। এটাও চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারি। এই যে এখান থেকে আমি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে ফিল কালার চেঞ্জ করা যায়, ওখান থেকে স্ট্রোক কালার চেঞ্জ করা যায়। তো আপনারা এই স্ট্রোক কালারটা একটু বাড়াবেন কিভাবে আমি একটু বোঝাই দিই। এই একটা জিনিস বোঝাই দিলে এখানে আরও কয়েকটা সিমিলার জিনিস আছে এই বক্সটার মান বাড়ানো কমানো। তো দেখেন এটা যখন আমি সিলেক্ট করছি, করে স্ট্রোকের মান বাড়াতে হলে এই যে আপ অ্যারো, এই যে স্ট্রোক লেখা রয়েছে তার উপরে একটা আপ অ্যারো চিহ্ন রয়েছে, এটা যদি আমি চাপ দিয়ে ধরে রাখি তাহলে এটা মোটা হয়ে যাচ্ছে। আবার এই নিচেরটা ক্লিক করে ধরে রাখলে চিকন হচ্ছে। চাইলে আমরা এখান থেকে ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করে আমি চাইলে একটা নির্দিষ্ট পরিমাপের মান দিতে পারি। এখানে অলরেডি রয়েছে 65 পিটি, আমি 100 পিটি দিয়ে যদি দিই, এন্টার ক্লিক করি, পিটি লেখা লাগবে না, 100 লিখে এন্টার প্রেস করলেই পিটি হয়ে যাবে। এন্টার যখন বলবো, কিবোর্ডে এন্টার বাটন দুইটা আছে, এই যে নাম্বার কি ডান সাইডে, আর যাদের কিবোর্ড ছোট তাদের আবার একটাই আছে, এই যে এন্টার। আচ্ছা, এখানে 100 লিখে যদি এন্টার প্রেস করি তাহলে এটা 100 পিটির স্ট্রোক কালার হচ্ছে। তো আমি এই যে স্টেপটা দেখালাম আপনাদের, এটা একটু করে দেখান। প্রথমত এখান থেকে কালার চেঞ্জ করবেন, দ্বিতীয়ত স্ট্রোক কালারের মান চেঞ্জ করবেন। আচ্ছা, আরেকটা বিষয় স্কিপ করে গেছি, এটা একটু দেখাই। এখানে একটা দিয়ে মান বাড়াবেন, একটা দিয়ে কমাবেন, আবার এখানে লিখে দিতে পারেন। আরেকটা সবথেকে সহজ আমার কাছে মনে হয়, এর উপর মাউসের কার্সরটা রেখে আমি যদি মাউসের চাকাটা ঘুরাই তাহলে এই যে মান বাড়বে উপরের দিকে দিলে, আর নিচের দিকে দিলে মানটা কমতে থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? মাউসের কার্সরটা এখানে রাখবেন, রেখে এই মাউসের চাকাটা ঘোরাবেন, উপরের দিকে ঘোরালে বাড়বে, নিচের দিকে ঘোরালে কমবে। আমার কাছে এটা সব থেকে কমফোর্টেবল লাগে। আচ্ছা, আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এই যেখানে কিছু ডিফল্ট মাপ দেওয়া আছে। যেমন আমি 12 পিটি দিচ্ছি, একদম চিকন হয়ে গেছে। আমি 40 পিটি দিচ্ছি, একটু মোটা হয়েছে। এখান থেকে আমি 80 পিটি দিচ্ছি, একটু মোটা হয়েছে। এভাবে আপনি একটা নির্দিষ্ট মান দিতে পারেন। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? আমি যা বোঝালাম একদম সহজভাবে বোঝাইছি, এবার আপনারা এটা ট্রাই করেন, এর বাইরে কিছু করার চেষ্টা করেন না। যতটুকু বোঝাচ্ছি এইটুকুই করেন, এভাবে আমরা এগোতে থাকি, সবই ধাপে ধাপে দেখানো হবে।
আচ্ছা, আমরা এই বক্স সম্পর্কে আগে ভালো করে বুঝবো, কারণ আমাদের যা ডিজাইন আছে সব এই শেপ নিয়ে বা এই সব নিয়েই কাজ, কালার নিয়ে কাজ। তো আমরা আরেকটা বক্স ক্রিয়েট করলাম, করে এটা সম্পর্কে আগে দেখি। আমি চাইলে এটার স্ট্রোকটা নান করে দিতে পারি। দেখেন এখানে অনেকগুলো কালার চেঞ্জ করা যাচ্ছে, এর ভিতরে একটা একদম প্রথম অপশনটা হচ্ছে নান, মানে মাঝখান দিয়ে লাল দাগ দেওয়া আছে। এটাই যদি আমি ক্লিক করি তাহলে স্ট্রোক কালারটা একদম থাকবেই না, স্ট্রোক কালারটা থাকবেই না, শুধুমাত্র যেটা থাকবে সেটা হচ্ছে ফিল কালার। আর বেশিরভাগ সময় ডিজাইনে ওরকমই করা হয়, অনলি ফিল, না হলে অনলি স্ট্রোক কালার থাকে। এবার দেখেন চাইলে আমরা ফিল কালারটাও নান করে দিতে পারি, তাহলে কি থাকবে? আর কিছু থাকলো? আর থাকলো এই যে এটা থাকে না, এর হাড়গোড় থেকে যায়, তো এটা দেখা যায় না, এর ফিল কালারও নেই, স্ট্রোক কালারও নেই। কিন্তু আপনি যখন সিলেক্ট করবেন তাহলে দেখবেন যে কিছু একটা আছে, এগুলোকে বলা হয় পাত। এই যে মাউসের কার্সর এখানে নিয়ে গেলে দেখা যাচ্ছে, এই পাতের মাধ্যমেই বিভিন্ন শেপ তৈরি হয়। তো এটা হচ্ছে পাত। আচ্ছা, এই অনেক সময় এরকম হয়ে যেতে পারে, ফিল কালার স্ট্রোক কালার দুইটাই নান হয়ে যেতে পারে, তখন আপনি যাই নিচ্ছেন তখন দেখবেন যে সবই কোনো ভিজুয়াল থাকছে না, কিছু দেখা যাচ্ছে না। তখন আপনি চাইলে এখান থেকে একটা কালার দিয়ে দিতে পারেন, তাহলে এটা দেখা যাবে। আচ্ছা, এখন আপনাদের কাজ হচ্ছে এটাকে মানে একটা বক্স নিয়ে, একটা শেপ নিয়ে ওইটা ফিল স্ট্রোক দুইটাই নান করে দেখেন পারেন কিনা। বক্সের ফিল এবং স্ট্রোক কালার দুইটাই নান করেন, দেখেন এই যখন বক্স নেবেন তখন কিন্তু ওইটা সিলেক্ট থাকতে হবে, যদি সিলেক্ট না থাকে তাহলে ওর উপরে কোনো কাজ প্রয়োগ হবে না। ফিল স্ট্রোক দুটোই নান করতে পেরেছেন? করে আবার একটা কালার দেন। আমরা তাহলে সিলেকশন টুলের কাজ এবং এখানে রেক্ট্যাঙ্গেল নেওয়াটা দেখলাম, তাই না? আমরা এক এক করে সবগুলো টুলের কাজ শিখব। আচ্ছা, আমরা এখন রেক্ট্যাঙ্গেল টুল দেখলাম, সিলেকশন টুল দেখলাম, এবার দেখবো আমরা জুম টুল, হ্যান্ড টুল, ফিল স্ট্রোক দেখেছি অলরেডি, ফিল স্ট্রোক দেখালাম একটু আগে, ফিল স্ট্রোক। এবার জুম টুল, হ্যান্ড টুল দেখবো, রেক্ট্যাঙ্গেল রাউন্ডেড করা অলরেডি দেখছি, ডুপ্লিকেট, দিস বক্স, ডিরেক্ট সিলেকশন টুল, এইগুলো দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব। তো প্রথমে আমরা আসি জুম টুলে। দেখেন এখানে দুইটা টুল আছে, একটা আছে হ্যান্ড টুল, একটা আছে জুম টুল। এই দুইটা টুলে আমাদের যাওয়ার প্রয়োজন হয় না, কারণ এর থেকে শর্টকাট কি আমাদের জন্য আরও বেশি সহজ হয়। তারপরেও আমি এটা ম্যানুয়ালভাবে দেখাই। জুম টুলে থাকা অবস্থায় আপনি যদি এভাবে করেন, মানে একটু ড্র্যাগ করেন, তাহলে ওই জায়গাটা জুম হয়ে যাবে। দেখেন উপর থেকে নিচ মুখো দিলে জুম হবে, আর নিচ থেকে উপর মুখো দিলে আরও বেশি জুম হচ্ছে। যে অল্টার চেপে ধরে টান দিলে জুম আউট হবে। অল্টার চেপে ধরলে জুম আউট হবে। আর যদি আপনি নর্মালে জুম টুলে থাকা অবস্থায় একটা একটা করে ক্লিক করেন তাহলে সেই জায়গাটা জুম হবে। ঠিক আছে, জুম টুলের কাজ বুঝলেন? জুম টুলে থাকা অবস্থায় আপনি নর্মালে ক্লিক করলে জুম হবে, আর অল্টার চেপে ধরে ক্লিক করলে জুম আউট হবে। একদম সোজা না? এবার দেখেন এটা কিন্তু আমরা ওই টুলে যাওয়ার প্রয়োজন হয় না। আপনি যদি অল্টার চেপে ধরে মাউসের চাকাটা ঘুরান, আমি এটা করি, অল্টার চেপে ধরে মাউসের চাকাটা ঘুরাইলে জুম ইন জুম আউট করাটা খুবই ইজি হয়। ওই টুলে আলাদাভাবে যাওয়া লাগে না। আপনি যে কোনো টুলে থাকা অবস্থায়, যে কোনো টুলে নয়, সিলেকশন টুলে থাকা অবস্থায় অল্টার চেপে ধরে আপনি যদি চাকাটা ঘুরান উপরে নিচে, তাহলে জুম ইন জুম আউট হবে। এখানে একটা বিষয়, আপনি মাউসের কার্সরটা যেখানে রাখবেন সেটাকে কেন্দ্র করে জুম ইন জুম আউট হবে। ঠিক আছে, আপনি যদি মাউসের কার্সরটা এখানে রাখেন তাহলে দেখবেন আপনার দেখা যাচ্ছে ডিজাইন করছেন এখানে, কিন্তু মাউসের কার্সর এখানে রয়েছে। আপনি এবার জুম ইন জুম আউট করলে আপনার মূল যে ডিজাইন ওটা কিন্তু ডানে বায়ে সরে যাবে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? জুম ইন জুম আউট করার বিষয় যেটা লক্ষ্য রাখবেন, যেই জায়গাটা জুম করবেন সেই জায়গাটা মাউসের কার্সরটা রাখবেন, রেখে আপনি যদি চাকাটা ঘুরান ওই জায়গাকে কেন্দ্র করেই জুম ইন জুম আউট হবে। এটা সবাই একটু ট্রাই করেন তো।
সবাই পেরেছেন এটা? একটা নির্দিষ্ট শেপকে কেন্দ্র করে জুম ইন জুম আউট সবাই পেরেছেন, তাই না? এবার আসি, এর পাশে আরেকটা টুল আছে যে হাতের মতো হ্যান্ড টুল। এই হ্যান্ড টুলে ক্লিক থাকা অবস্থায় আপনি ডানে বাঁয়ে সরতে পারবেন, ঠিক আছে? এটারও আমার প্রয়োজন পড়ে না। আমি এই টুলে না থেকে আমি যদি সিলেকশন টুলে যাই, প্রথম টুলে, এবার যদি কিবোর্ডের স্পেস বাটন কোনটা সব থেকে বড় যে বাটনটা, সেটা ওইটায় ক্লিক করে ধরে রাখি, দেখেন মাউসের কার্সর হাত হয়ে যাচ্ছে। এই অবস্থায় আপনি ডানে বাঁয়ে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে সরতে পারবেন। এটা প্র্যাকটিস করেন তো। আপনি যদি সিলেকশন টুলে থাকেন, ভাই আমার কথা শোনেন, সিলেকশন টুলে থাকেন, আমি হ্যান্ড টুলে যাই না, সাধারণত হ্যান্ড টুলের প্রয়োজন পড়ে না। যে কোনো টুল বলতে সিলেকশন টুলে থাকা অবস্থায় আপনি স্পেস চাপ দিলে হ্যান্ড টুল, স্পেস ছেড়ে দিলে হ্যান্ড টুল চলে গেল। হয়েছে? হ্যান্ড টুলে যেতে পেরেছেন? আপনি মাউসের এই দেখেন হ্যান্ড টুলে থাকা অবস্থায় মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ডানে বাঁয়ে সরান, মাউসটা ডানে বাঁয়ে সরান, দেখেন ডানে বাঁয়ে সরছে। এটাই হচ্ছে হ্যান্ড টুলের কাজ। এবার বুঝেছেন? এদিকে তাকান, আপনি হয়তো বোঝেননি। স্পেস চাপ দিয়েছেন আপনি, মাউসের কার্সরটা হাত হয়েছে, এবার মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে মাউসটা সরান ডানে বাঁয়ে, দেখবেন আপনার ডানে বাঁয়ে সরতে পারছেন। এটাই হচ্ছে হ্যান্ড টুলের কাজ। এবার বুঝেছেন? প্রথমত হ্যান্ড টুলে থাকলে হাতের মতো হয়ে যায়, এটা চাপা লাগে না, এটা ছেড়ে দেন, এই নিজে ডানে বাঁয়ে সরা যায়, এটা তো হ্যান্ড টুলের কাজ। এটার অল্টারনেটিভ কাজ হচ্ছে সিলেকশন টুলে থাকা অবস্থায় আপনি যদি স্পেস বাটন দিয়ে চাপ দেন, দিয়ে ডানে বাঁয়ে সরান, তাহলে জায়গাটা মুভ করবে। এবার বুঝেছেন? আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, এটাকে একটু বোঝাই দেন, ঠিক আছে? একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এবার যেটা বুঝেছেন? আপনারা সবাই বুঝেছেন? একদম সহজ টুল, এটাতে বেঁধে গেলে পরবর্তীতে আরও কমপ্লেক্স আছে। আচ্ছা, এদিকে খেয়াল করেন, হ্যান্ড টুল দেখলাম, আমার হ্যান্ড টুলে যাওয়ারও প্রয়োজন পড়ে না। আমি সাধারণত এই জুম ইন জুম আউটের মাধ্যমে ডানে বাঁয়ে সরি। দেখেন আমার একটু ডানে বাঁয়ে সরার প্রয়োজন, আমি অলটা চেপে পুরো জুম আউট করে ফেলি। এবার ধরেন আমার নির্দিষ্ট ডিজাইনটা আমার এখানে, আমি তখন মাউসের কার্সরটা ওখানে রেখে এবার জুম ইন করে ফেলি, ঠিক আছে? প্রথমে জুম আউট করি, তারপরে যেই জায়গায় আমার যাওয়ার প্রয়োজন সেখানে মাউসের কার্সরটা রেখে চাকাটা ঘুরিয়ে ওই জায়গা চলে যায়। আমার কথা বুঝতে পেরেছেন সবাই? আমি একটু বোঝাই। ধরেন আমি ডিজাইন করছি, এখানে করতে করতে মনে হলো ডান সাইডে যাওয়া প্রয়োজন, এখন তো আমার হ্যান্ড টুলে যাওয়া প্রয়োজন, হ্যান্ড টুলের সাহায্যে এইভাবে সরতে হবে। কিন্তু আমি এটাও করি না, আমি যেটাতে অভ্যস্ত সেটা হচ্ছে আমি প্রথমে জুম আউট করি, এই জায়গায় যাওয়া দরকার, এখানে মাউসের কার্সরটা রেখে জুম ইন করি। বুঝতে পারলেন সবাই? আচ্ছা, জুম ইন জুম আউট হ্যান্ড টুল আমরা মোটামুটি এখন পর্যন্ত কয়টা টুল দেখলাম? এই সিলেকশন টুল, এই হচ্ছে হ্যান্ড টুল, জুম ইন জুম আউট টুল। সহজ না সব টুলগুলো? আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে এগুলো? এই সফটওয়্যারটাই সহজ, মানে যে কোনো কাজ শেখা সহজ। মানুষ এরকম সফটওয়্যার বানিয়েছে, আমরা এর কাজ করবো, এ কোনো বিষয় নাকি? সবাই একটু ধৈর্য ধরে কনসিস্টেন্সির সাথে কাজ শেখাটা এগিয়ে যান, কাজ শিখতে থাকেন, দেখেন এগুলো একদমই ইজি। আচ্ছা, সিলেকশন টুল দেখা শেষ। এবার আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলের কাজের কথা বলি, আচ্ছা তার আগে আমি একটু মডিউলটা দেখি। ফিল স্ট্রোক দেখাইছি অলরেডি, রেক্ট্যাঙ্গেল রাউন্ডেড অলরেডি করেছেন। আর ডুপ্লিকেটটা দেখি, আচ্ছা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা যদি দেখি, এটা তো অলরেডি দেখাইছি, এটা নিয়ে সমস্যা না। এখন যেটা দেখাতে পারি আপনাদের, এই টুলের ভিতরে আরও কিছু টুল আছে। এখানে খেয়াল করেন, এই যে রেক্ট্যাঙ্গেল টুল, এতক্ষণ যে এই টুলের থাকা অবস্থায় আপনারা বক্স ক্রিয়েট করেছেন, ওই টুলে থাকা অবস্থায় আপনি যদি মাউসের লেফট বাটন এখানে ক্লিক করে ধরেন, দেখবেন এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে, এলিপস আছে, পলিগন টুল আছে, স্টার টুল আছে, আর একটা হচ্ছে ফ্লেয়ার টুল আছে। তো এইগুলো সম্পর্কে আমরা একটু দেখার চেষ্টা করি। আপনি এটা দুইভাবে নিতে পারবেন। প্রথমত রাইট বাটন ক্লিক করলেও এটা আসবে,
দ্বিতীয়ত যদি আপনি মাউসের লেফট বাটন চেপে ধরেন তাহলে এটা শো করবে। বুঝতে পারছেন সবাই? আমি কি বোঝাইছি সবাই বুঝেছেন? আপনি বুঝেছেন? এই রেক্ট্যাঙ্গেলের ভিতরে আরও কিছু টুল আছে, সেগুলো হচ্ছে বের করতে হলে রাইট বাটন অথবা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে চেপে ধরলে এগুলো শো করবে। এখন আমি দ্বিতীয়টা যদি দেখাই, দ্বিতীয়টা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। এটার প্রয়োজন পড়ে না, কারণ এটার জন্য আমরা ওই নর্মাল রেক্ট্যাঙ্গেল থেকেই আমরা এই যে নিয়ে তারপরে এই যে রাউন্ড করি না, এখানে যা হচ্ছে ওইটাও তাই। এই দেখেন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলও তাই, কিন্তু এটা এই যে রাউন্ডেড অলরেডি থাকে। আবার চাইলে এর মান কম বেশি করে দেওয়া যায়, যেমন এখানে কন্ট্রোল প্যানেলে যেখানে 12 পিক্সেল আছে, আমি চাইলে এটার মান বাড়িয়ে দিতে পারি, দিয়ে এটা কর্নারের রেডিয়েন্সটা আরও বাড়িয়ে দিতে পারি। কর্নার রেডিয়াস যদি আরও বাড়াতে থাকি এটা আরও মানে কার্ভ হতে থাকবে। তো এবার যদি আমি আবার ডিফল্টভাবে নিই, এটা এরকম দেখাচ্ছে 12 পিক্সেল, আমি চাইলে এখান থেকে মান বাড়াতে পারি অথবা এই যে এখান থেকে কম বেশি করতে পারি। এই টুলের তেমন প্রয়োজন নেই, এটা আমরা নর্মাল টুল থেকে এটা করতে পারি। বোঝা গেল? তাহলে আমরা সেকেন্ড টুলটাও দেখলাম, আপনারা এটা ট্রাই করবেন, কিন্তু এর জন্য আমি আপনাদের আবার এখন সময় দিচ্ছি না, কারণ এটা সহজ বিষয়। এরপর দেখেন এলিপস মানে বৃত্ত। এলিপস থাকা অবস্থায় এভাবে আপনি বৃত্ত নিতে পারেন। এখন আপনার মনে হতে পারে যে এই বৃত্তটা আমি একদম একটু সোজা করব কিভাবে। তার জন্য কিবোর্ডে শিফট যে বাটনটা আছে, শিফট চেপে ধরে যদি আপনি নেন তাহলে এটা একদম মানে এর বৃত্তের কোনো খুঁত পাবেন না, একদম পারফেক্ট রেশিওর একটা বৃত্ত পেয়ে যাবেন। কি করবেন? শিফট ধরে এই এলিপসে থাকা অবস্থায় শিফট ধরে রেখে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন একটা পারফেক্ট বৃত্ত হয়েছে। এই জিনিসটা করেন তো দেখি সবাই। আচ্ছা, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটা দিয়েও একটু বৃত্ত নেবেন, রেডিয়াসটা বাড়াবেন। দ্বিতীয়ত তারপরে এসে এটা রাইট বাটন করলে এটা এইদিকে খেয়াল করেন সবাই। এখন এই মাঝে মাঝে এরকম হয়ে যাচ্ছে, কি কারণ এরকম হয়ে যাচ্ছে? আচ্ছা, এটা আগে বোঝার চেষ্টা করি। ধরেন আমি রেক্ট্যাঙ্গেল থেকেই বোঝাই, রেক্ট্যাঙ্গেল আমি যদি এই টুলে থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করি তাহলে বোঝাতে চাচ্ছে আপনি একটা নির্দিষ্ট সাইজের একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারবেন, মানে একটা নিতে পারবেন। ধরেন আমার দরকার এটা আর্টবোর্ড আছে 1000 বাই 1000, আমি ওই একই সাইজের যদি একটা রেক্ট্যাঙ্গেল নিতে চাই তাহলে এখানে লিখে দিতে পারি 1000 বাই 1000। এবার ওকে দিলে আমার একদম পারফেক্টলি এই মাপেরই একটা আর্টবোর্ড চলে আসবে। ঠিক আছে, এটার কালার যদি আমি হোয়াইট করে দিই তাহলে বুঝতে পারবেন দুইটা সাইজ একদম সেম, কারণ আমি জানি আর্টবোর্ডের মাপ হচ্ছে 1000 বাই 1000। তাহলে নির্দিষ্ট একটা মাপের জন্য আমরা এইভাবে করতে পারি, মানে রেক্ট্যাঙ্গেল নিতে পারি। সেটা বৃত্তর ক্ষেত্রেও দেখেন, আমি যদি বৃত্ততে যাই, গিয়ে যদি আমি এখানে ক্লিক করি তাহলে বৃত্তরও হচ্ছে ওয়াইড এবং হাইটের মাপ দিয়ে দিতে পারেন। ধরেন আপনি 1000 দিবেন। আচ্ছা, এখানে ডান সাইডে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার কাজ কি? এটার কাজ আপনি দুইটায় না লিখে আপনি একটাই লিখবেন, অথবা এটা লিঙ্ক করা বলে। এটা যদি আমি ক্লিক করে রাখি, আমি যদি এবার এটা রেশিও হয়ে রয়েছে, আমি যদি এটা চেঞ্জ করি উপরেরটাও চেঞ্জ হবে ওই অনুপাতে। দেখছেন ওই অনুপাতে এটা চেঞ্জ হয়েছে, এটা 1000 লেগেছে ওটা 800 হয়ে গেছে। আমি যদি এটা আর একটা শূন্য বাড়াই ওটা সেই অনুপাতে আর কি মান বাড়ছে। আবার এই কথাটা আপনারা বুঝতে পারেননি হয়তোবা, আমি একটু ভালো করে বোঝাই। ধরেন আপনি একটা নির্দিষ্ট মাপে নিতে চাচ্ছেন, ধরেন 500 বাই 1000 এই মাপে একটা নিতে চাচ্ছে। এখন মনে হলো যে এই অনুপাতে আমি আরও 10 গুণ বড় কিছু নিব, তাহলে আপনি তখন কি করবেন? এখানে একটা লিঙ্কে ক্লিক করে দিয়ে একটা যদি শূন্য বাড়ায় দেন, এখানে 500 আছে, একটা শূন্য বাড়ায় দেন, তাহলে এটাও একটা শূন্য বেড়ে যাবে। এটা তো জাস্ট আমরা বুঝতে পারছি যে 500-র পরে একটা শূন্য বাড়ালে এটার পরেও একটা শূন্য বেড়ে যাবে, কিন্তু এমন সংখ্যা থাকে যেখানে আপনি মান একটার হিসেব করে নিতে হবে, ভাগ করে নিতে হবে, সেক্ষেত্রে ওই হিসেবটা আর করা লাগবে না। ওকে দিলে ওই অনুপাতে বড় হবে। আমি হয়তো বোঝাতে পারিনি, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনি একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, রেক্ট্যাঙ্গেলে মাপ আছে 600
বাই 1000, এরপর ওকে দিলাম। ঠিক আছে, এই যে একটা অনুপাত না, যে দৈর্ঘ্য এবং প্রস্থর একটা নির্দিষ্ট মাপ রয়েছে, আপনি চাচ্ছেন যে ওই একই অনুপাতে এর থেকে বড় একটা নেবেন, বড় একটা রেক্ট্যাঙ্গেল নেবেন। তখন কি করবেন, দেখেন এই মাপটাই রয়েছে এখন পর্যন্ত। এখন আপনি যদি লিঙ্কটা অন করে দেন, তাহলে আপনি এখানে দিলেন যে 1200, এখানে ধরেন আপনি 1200 দিলেন, তাহলে এখানে অটোমেটিক ওই অনুপাতেই হলো, কিন্তু একটা বড় হচ্ছে শেপ হলো। এখানে দৈর্ঘ্য প্রস্থর যে রেশিওটা, এটা এখানেও যা আছে এখানেও তাই হয়েছে। বোঝা গেল ওই লিঙ্ক অপশনের কাজ কি? তো এটাও একটু ট্রাই করেন, নির্দিষ্ট মাপে একটা আর্টবোর্ড নেন, নির্দিষ্ট মাপে একটা শেপ নিয়ে দেখান, এলিপস নেন, রেক্ট্যাঙ্গেল নেন। এগুলো আপনাদের কাছে মনে হচ্ছে একদম সহজ জিনিস, বারবার এগুলো আমার করার কি আছে? এগুলো করার মাধ্যমে আপনাদের মাউসের জড়তা বা এই সফটওয়্যারের জড়তা দূর হবে। সিলেক্ট করে ডিলিট করে দেন, সিলেক্ট করে এখানে কিবোর্ডে ডিলিট বাটন এটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সবাই বুঝতে পেরেছেন তাই না? এবার রেক্ট্যাঙ্গেল টুলগুলো ভালোভাবে দেখি। আচ্ছা, এর ভিতরে আমরা এলিপস পর্যন্ত দেখেছি। এখন এই দেখেন, জুম ইন জুম আউট আমি দেখছি অনেকের সমস্যা হচ্ছে। জুম ইন জুম আউট অলটা চেপে, আমি সবসময় এই সফটওয়্যারে কাজ করার সময় সবথেকে বেশি এই কাজটাই করা হয়, জুম ইন জুম আউট। অলটা চেপে ধরে চাকাটা ঘুরাবেন, যেখানে যাওয়ার দরকার সেই জায়গায় মাউসের কার্সরটা রাখবেন, এতটুকুই। এবার দেখেন, আপনার ধরেন একটা নির্দিষ্ট মাপের রেক্ট্যাঙ্গেল প্রয়োজন, মানে একদম 4 বাহুই সমান হবে। 4 বাহু সমান সেই চতুর্ভুজকে কি বলে? বর্গ বলে না? এই দেখেন, শিফট ধরে এভাবে টান দিবেন, শিফট ধরে, তাহলে একদম স্কোয়ার মাপের হবে। এই যে একটা যে রেক্ট্যাঙ্গেলটা হলো, এটা 4টা বাহুই সমান। শিফট ধরে এরকম টান দিলে এরকম হয়। তারপরে দেখেন, আমাদের এলিপস যদি নিই, সেক্ষেত্রেও শিফট ধরে টান দিলে পারফেক্ট একটা রেশিওর বৃত্ত হবে। এরপর আসছে পলিগন টুল। পলিগন টুলটা একটু খেয়াল করেন। পলিগন টুলে থাকা অবস্থায় আমি যদি একটা ক্লিক করি ফাঁকা জায়গায়, এখানে দেখেন আগের মতো কিন্তু হাইট আর ওয়াইড নাই, এখানে কি আছে? রেডিয়াস আর হচ্ছে সাইড। তো এখানে রেডিয়াসটা কি, সাইডসটা কি? রেডিয়াস হচ্ছে, আমি তার আগে আমি একটা বৃত্ত নিয়ে দেখাই, মানে বৃত্ত বলতে এই যে কি বলে এটার, পলিগন, এই ষড়ভুজ, বাংলায় বলা হয় ষড়ভুজ। এই ষড়ভুজটাকে নেওয়ার পরে এখানে রেডিয়াস কি জিনিস, এই যে এটা কত দূর উঁচু হবে, এটা দেখেন। আমি এই পলিগন টুলে থাকা অবস্থায় একটা ক্লিক করছি, এটা হচ্ছে রেডিয়াসের মান। রেডিয়াস হচ্ছে এটা কত উঁচু হবে, মানে এই যে এটা কত তীক্ষ্ণ হবে। আর এটা হচ্ছে সাইড। সাইড বলতে কর্নার কয়টা হবে, এখানে যেমন 6টা কর্নার আছে। আমি যদি এখান থেকে মানটা বাড়াইয়ে দিই, মান আমি বাড়াতে পারি কয়ভাবে? আমি একটু আগে একটা স্ট্রোক বাড়ানোর সময় বলেছিলাম যেভাবে, এইভাবে আপ অ্যারোতে ক্লিক করে ধরে রাখলে বাড়বে, ডাউন অ্যারোতে ক্লিক করলে কমবে। এখানে ভাবে নির্দিষ্ট মাপে আমি 7টা লিখে দিতে পারি, 7 লিখে দিতে পারি। আবার চাইলে মাউসের কার্সর এখানে রেখে চাকাটা ঘোরাতে পারে। আমি এইটাই সবচেয়ে কমফোর্টেবল বোধ করি, আমি এইভাবে কাজ করি আর কি। ঠিক আছে, চাকাটা ঘুরাই, এখানে মাউসের কার্সরটা রেখে মাউসের যে স্ক্রলটা আছে এটা ঘুরাই। আমি 7টা দিলাম, দিয়ে ওকে দিলাম। দেখেন এবার যে পলিগনটা হলো, এখানে দেখেন কয়টা কর্নার আছে? 7টা, 3 4 5 6, এখানে একটা 7টা। এবার দেখেন, যদি এটা আরও একভাবে নেওয়া যায়, আপনি ধরেন এখানে পলিগন টুলে আসেন, টান দিয়েছেন, অলরেডি কয়টা আছে? এখানে কর্নার 7টা। এবার আমি কিন্তু মাউসের কার্সর মানে লেফট বাটন এখনও ছাড়িনি, আমি এখন পর্যন্ত ধরে রাখছি, ছেড়ে দিলেই কিন্তু এটা ক্রিয়েট হয়ে যাবে। তো এই অবস্থায় আপনি যদি কিবোর্ডে যে 4টা অ্যারো চিহ্ন আছে, 4টা ওই যে আপ ডাউন লেফট রাইট, এটা আপ অ্যারোতে ক্লিক করতে থাকলে এর কর্নার বাড়তে থাকবে। দেখেন অনেকগুলো কর্নার হয়ে গেছে। এবার কর্নার ডাউনেটা ক্লিক করলে কর্নার কমতে থাকবে, সর্বনিম্ন 3টা কর্নার হবে, এর নিচে আর হবে না। এই যে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই যে 10টা কর্নারের আমি একটা হচ্ছে পলিগন নিয়েছি। এটা সবাই ট্রাই করেন তো। পলিগন টুলে যাবেন, এই দেখেন
এটা রাইট বাটন ক্লিক করে অথবা লেফট বাটন ক্লিক করে ধরে রাখলে এই যে বৃত্তর পরের টুলটা হচ্ছে পলিগন টুল। একটা ক্লিক করলে একটা মান চাইবে, এখানে চাইলে আপনি রেডিয়াসের মান দিতে পারেন, এখানে চাইলে সাইডের মানটা দিতে পারেন। এই যে 6টার বাহুর একটা নিয়েছি। এরপরে আপনি চাইলে হচ্ছে এই টুলে থাকা অবস্থায় এইভাবে ক্লিক করে ধরে আপ অ্যারোতে ক্লিক করতে থাকলে কর্নার সংখ্যা বাড়ে। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই, আমরা অলরেডি এই রেক্ট্যাঙ্গেল টুলের ভিতরে রেক্ট্যাঙ্গেল দেখেছি, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দেখেছি, পলিগন, এলিপস দেখেছি, পলিগনও দেখেছি। এবার আছে স্টার টুল। স্টার টুলে একই রকম ওই পলিগন টুলের মতোই, কিন্তু এটার একটু আকৃতি একটু অন্যরকম। আপনি চাইলে এটার এই যে মাউসের টান দিয়ে অ্যারো চিহ্নতে ক্লিক করলে এর মান বাড়তে থাকবে, তারার কর্নারগুলো বাড়তে থাকবে, আর ডাউন অ্যারোতে ক্লিক করলে কমতে থাকবে। এই জিনিসটা চেষ্টা করেন তো, এটা সবাই দেখি পারেন কি না। আর পলিগন টুলের মতো স্টার টুলটা, শুধু এর আকৃতিটা একটু ভিন্ন, কিন্তু সিস্টেম একই। এভাবে টান দিলে স্টার হবে। আর যদি মনে করেন স্টারের কর্নারের মান মানে কর্নার বাড়াতে চান তাহলে বাড়াতে পারেন। এটা আমি যেটা দেখাচ্ছি এটা আগে ভালো করে চেষ্টা করেন। আচ্ছা, আমরা মৌমাছির যে প্যাটার্ন এটা ডিজাইন করি, বি বক্স। আচ্ছা, বি বক্স প্যাটার্ন। আমরা এই মৌমাছির চাকের যে প্যাটার্ন ডিজাইন এটা আমরা এখন চেষ্টা করব, দেখি আপনারা সবাই পারেন কিনা। এই যে এটার মতো কপি ইমেজ, ইলাস্ট্রেটরে আনলাম। খেয়াল করেন এই বক্স ডিজাইন আমরা এখন দেখব। সবাই এদিকে মনোযোগী হন। এখানে কয়টা কর্নার আছে বলেন তো? এখানে কি নিব, স্টার না পলিগন? পলিগন নিব। পলিগনে 6টা থাকে। এখন আমি যদি নর্মালে নিই এটা কিন্তু মান মানে সমান থাকবে না, সেক্ষেত্রে আমরা শিফট ধরে টান দিব। তার আগে আমি দেখছি এর কর্নার বেশি আছে, আমি 6টা নিব। এবার 6টা আছে, এবার শিফট ধরবো। শিফট ধরলে ওর মাথাটা সমান থাকবে। এবার সাদার উপর সাদা তো বোঝা যায় না, আমি এবার এর কালারটা এখান থেকে এই কমলা কালারটা নিচ্ছি, অরেঞ্জ কালার, এবং এর স্ট্রোক কালারটাও দিতে পারি। এখানে যেহেতু রয়েছে স্ট্রোক কালারটা নিয়ে স্ট্রোকের কালার কি দিব, ওর থেকে একটু ডার্ক কালার দিব, অরেঞ্জের পাশেই আর একটু ডার্ক রয়েছে, এটা দিতে পারি। ঠিক আছে, এর সিমিলার টাইপে আর কি করার চেষ্টা করলাম। মাউসটা ছেড়ে দিতে হবে। এদিকে খেয়াল করেন, আগে এই বক্সটা ক্রিয়েট করার ক্ষেত্রে কারোর কি কোনো মানে বুঝতে সমস্যা হচ্ছে? একদম সহজ, শুধু কালার জিনিসটা নেওয়ার ক্ষেত্রে ফিল কালারে নেবেন এই কর্নারেরটা অরেঞ্জ কালার, আর স্ট্রোক কালারটা নেবেন। আবার স্ট্রোক কালার কিন্তু সিলেক্ট করতে হবে, একই জিনিস সিলেক্ট করে ধরেন আমি চেঞ্জ করে ফেলছি, পুরোটাই চেঞ্জ করে পুরোটাই আমি যদি হোয়াইট করে দিই, এবার দেখেন এই অবস্থায় থাকতে পারে আপনাদের। এবার এই অবস্থায় থাকতে পারে, এই অবস্থায় আপনি ফিল কালারে অরেঞ্জ কালার দিবেন, আর স্ট্রোক কালারে এই যে স্ট্রোক কালার চেঞ্জ করতে হলে এখানে যেতে হবে, এখান থেকে এই যে এটা আর একটু ডার্ক যাতে বোঝা যায়। এবার এখান থেকে স্ট্রোকের মানটা বাড়াই দিবেন। আচ্ছা, বেশি বেড়ে গিয়েছে, এতটুকু পারফেক্ট। এটা নেওয়ার পরে আমরা এরকম প্যাটার্ন তৈরি করব। তো নেওয়ার জন্য আমি এই কর্নার থেকে শুরু করলাম। দেখেন আমার পুরোপুরি আর্টবোর্ডটা এতটুকু, আমি সেই তুলনায় এই বক্সটা নিয়েছি এতটুকু। ঠিক আছে, এবার দেখেন এটা অল্টার প্রেস করে ধরে আমি মোটামুটি এই পজিশনে রাখছি। দেখেন এখান থেকে যেহেতু এর মাঝে আরেকটা ঢুকবে, সেক্ষেত্রে আমি একটু দূরেই নিচ্ছি, এই যে এই পজিশনে রাখছি। রাখার পরে আমি কন্ট্রোল
ডিতে প্রেস করতে থাকবো, তাহলে ডি, কন্ট্রোল ডি। এবার দেখেন এটা আগে আগে শিখে নেন তারপরে করেন। এদিকে খেয়াল করেন, এটা পুরোটা সিলেক্ট করলাম, করে ডান দিকে একটু ফাঁকা মনে হচ্ছে, আমি শিফট ধরে বড় করব। শিফট কী জন্য ধরছি, কারণ যেন রেশিওটা ঠিক থাকে, আর রেশিও ঠিক না থাকলে আছে স্ট্রোকটা আমার মনে হচ্ছে একটু বেশি কম হয়েছে, 5 আছে 6 করে দিই। সবগুলো ধরে এটা করলাম। এবার এই সম্পূর্ণটা ধরে আমি অলটা চেপে ধরে আমি এই পজিশনে রাখছি। এবার এই দুইটা ধরে অলটা চেপে ধরে এইভাবে নিচের দিকে নিয়ে এসে কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো। মোটামুটি কাছাকাছি গিয়েছে। আমি আরেকবার দেখাই, এবার ভালো করে খেয়াল করেন। শিফট ধরে একটা বক্স নিব। শিফট এই জন্যই ধরছি যাতে করে এর উপরের মাথাটা সমান থাকে, ঠিক আছে। এরপরে আপনারা কি করবেন, আচ্ছা এটার একটা কালারই রাখেন, এত কমপ্লেক্সে না গেলে হবে না, আস্তে আস্তে কমপ্লেক্সেই যেতে হবে। আচ্ছা দেখেন, এরপর আপনারা যেটা করতে পারেন আরেকটা সহজভাবে, অলটা চেপে ধরে আমি এই পজিশনে রাখছি। আচ্ছা এটা একবার দেখালাম আড়াআড়ি, এবার দেখাচ্ছি লম্বা লম্বি। দেখেন এবার নিচের দিকে টান দিব, কন্ট্রোল ডি প্রেস করব। এরপরে এই পুরো লাইনটা ধরলাম। পুরো লাইনটা ধরার পরে এটা কিন্তু সোজাসুজি ডানে যাবে না, একটু নিচের দিকে আসবে। এই কর্নারটা এর সাথে একদম সোজাসুজি হলে এমন হতো, তাই না? কিন্তু আমি নিচ্ছি একটু নিচের দিকে, এর সাথে খাপ খাওয়িয়ে চেষ্টা করব এই গ্যাপ আর এই গ্যাপ সমান রাখার জন্য। এই যে এই পজিশনে রাখলাম। রাখার পরে এই পুরো দুই লাইনটা ধরে এবার ডান দিকে সমানে যাবে, শিফট ধরে। এবার কন্ট্রোল ডি প্রেস করতে থাকবেন। এটা সবাই চেষ্টা করেন তো। আচ্ছা যারা বুঝেছেন, যারা একটু বুঝতে অসুবিধা হচ্ছে তারা আরেকবার আমি ক্লিয়ার করি। যারা বুঝেছেন, যারা বুঝেননি সবাই খেয়াল করেন, এদিকে খেয়াল করেন সবাই। এখানে আপনারা এই আর্টবোর্ডের উপরে ডিজাইন করবেন। আর্টবোর্ডের এই কর্নার বরাবর আসলাম, এসে শিফট ধরে, শিফট চেপে ধরে আমি এটা টান দিছি। আমি আগে কি ছাড়বো বলেন তো? মাউস ছাড়বো। মাউসের যে লেফট বাটন চেপে ধরে আসি না, এটা আমি আগে ছেড়ে দিলাম, তারপরে শিফট ছাড়বো। তা না হলে কিন্তু এটা পারফেক্টলি অ্যালাইন থাকবে না। এরপরে আমার এটা হলো, আমার কোনো কারণে কালার চেঞ্জ করতে হলে ফিল কালার এটাতে চেঞ্জ করব, আর স্টক কালার এখান থেকে চেঞ্জ করব। এবার দেখেন এটা আমি নিচের দিকে অলটা চেপে ধরে নিয়ে আসবো। অলটা চাপার সময় আমার কোনো কারণে ডানে বায়ে চলে যেতে পারে, এই জন্য আমি কি করব, শিফট ধরবো। শিফট ধরলে হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচে আসবে, না হলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচের দিকে আসবে। দেখেন এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইদিকে যাচ্ছে, আর না হলে এই যে ডান দিকেও পারফেক্টলি এদিকে যাবে। তো শিফট ধরে রাখলে এরকমটা একটা নির্দিষ্ট মাপে যাবে, হয় 45 ডিগ্রি, নাই হলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এই যে আমি এখন শিফট অলটা দুইটাই চেপে আছি। তো এখানে দেখেন এই অবস্থায় আমি এখানে ছেড়ে দিলাম। এই অবস্থায় আমি যদি ফাঁকা জায়গায় ক্লিক করি, করে এবার যদি আমি কন্ট্রোল ডি চাপি, কোনো কাজ হবে না কিন্তু। এর জন্য আমার কি করতে হবে, অলটা চেপে ধরে এখানে এনে এই অবস্থায়, এই যে সিলেক্ট আছে এই অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করতে হবে। আচ্ছা বেশি হয়ে গেছে, এই তিনটা ডিলিট করে দিলাম সিলেক্ট করে। এবার এই পুরো লাইনটা ধরলাম, ধরে দেখেন আপনি জুম ইন জুম আউট করে নেবেন। এবার আমি পুরোটা সিলেক্ট করার জন্য আগে জুম আউট করেছি। কথা পিছনে সবাই বুঝতে পারছেন? জুম ইন জুম আউট কাজের জন্য খুবই দরকারি, এটা আপনার হাতের মানে দ্রুত অভ্যস্ত হয়ে যাবেন, সেরকম করবেন। এখন দেখেন এবার আমি অলটা চেপে ধরে আমি জুম করে নিলাম, অলটা চেপে ধরে চাকাটা ঘুরাইছি সামনের দিকে। এবার দেখেন এবার এইটার উপরে মাউসের কার্সরটা রাখতে হবে, এই বক্সের উপরে। অলটা চেপে ধরে আমি নিচের দিকে নিয়ে আসলাম, একটু ডানে, এই যে এই কর্নারটা এর সাথে পারফেক্টলি অ্যালাইন করে রাখতে হবে। দেখেন দুইটা লাইন হলো। এবার কি করব আমরা,
এই 2 লাইনই সিলেক্ট করব কিভাবে? আগে জুম আউট করবেন এইভাবে করে নিয়ে পুরো 2 লাইনটা আগে সিলেক্ট করবেন, করে আবার জুম ইন করবেন, করে অলটা চেপে ধরে এদিকে ডানে নেবেন। এই ক্ষেত্রে যদি আপনি একটু নিচের দিকেই নিয়ে ফেলেন তাহলে কিন্তু সমস্যা। দেখেন কন্ট্রোল ডি দিলাম, এ নিচের দিকে চলে যাচ্ছে, তাই না? সমান হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? শিফট ধরবেন, এটা কিন্তু সমানে যাবে। আগে আগে দ্বিতীয় লাইনটা আমরা নিয়েছিলাম কিভাবে? একটু নিচের দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার এটা যাবে একদম সমানে ডান দিকে। এটা সমানে ডান দিকে নেওয়ার জন্য কি করব? অল্টারে কি হয়? ডুপ্লিকেট, মানে একটা জিনিসের অল্টারনেটিভ হয়, তাই না? এরপরে শিফটে কি হয়? ওটা যেন সমানে চলে যায়। এরপর আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট নিতে থাকছি। বোঝা গেল? তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন বাজে হচ্ছে 4:45। আপনাদের আর 15 মিনিট সময় আছে, এর ভিতরে আপনারা প্র্যাকটিস করবেন। এখন দেখেন, আপনাদের টাইপিং শেখাটা খুব দরকারি। এটা আপনাদের প্রত্যেকদিন প্র্যাকটিসের বিষয়, এটা রাতারাতি কেউ শিখে ফেলতে পারে না। এই হাতের আঙুল মানে আপনার কন্ট্রোলে আনতে সময় লাগে। আপনার হাতের আঙুল যেভাবে রাখবেন আমি সেটা সম্পর্কে একটু বলি। আমি একটু আগে এটা ডাউনলোড দিলাম, এই দেখেন ASDF JKL, আর এটাতে এই যে কমার এটার কি বলে জানো, হাইফেন নাকি, তো SDF JKL এটা এই আঙ্গুলে থাকবে। এখানে খেয়াল করেন, আমরা প্রথমে ASDF JKL মানে হাতের নিচে যা যা থাকবে ওইগুলোই করব। এখন আপনি যদি এই শাহাদাত আঙ্গুল দিয়ে এই আঙ্গুল দিয়ে আপনি যদি এই সাইডে চাপেন আর এই আঙ্গুল দিয়ে এই সাইডে চাপেন, আমি দেখলাম অনেকে এরকমটা করছেন যে এই আঙ্গুল দিয়ে এই সাইডে, এই আঙ্গুল দিয়ে এই সাইডে, এরকম করলে হবে না। এই কেনো আঙ্গুল দিয়ে এই এসটা হবে এই আঙ্গুল দিয়ে, এই আঙ্গুল দিয়ে হবে ডি, মানে যে আঙ্গুলের নিচে যেই অক্ষরটা আছে ওইটাই দিয়ে ওইটা প্রেস করতে হবে। ASDF JKL এটা প্রেস করবেন। এটা যখন আপনি প্রথম দিকে মানে চেষ্টা করবেন, আপনার মনে হবে আপনার হাত আপনার কথা শুনছে না, কন্ট্রোলে নেই। আপনি এটা 2-3 দিন প্র্যাকটিস করেন, দেখবেন এটা প্র্যাকটিস হয়ে গেছে। আপনার কোন আঙ্গুলের নিচে কি অক্ষর আছে আপনার অবচেতন মন দেখবেন ওইটা আইডেন্টিফাই করেছে। আপনার নিজের মনের ভুলে দেখবেন আপনার আঙ্গুলি খুঁজে নিয়েছে কোন অক্ষর কোন জায়গা আছে, ঠিক আছে? তো এই জিনিসটা কয়েকদিন চেষ্টা করতে হবে। এটা যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন 2টা আঙ্গুল বাড়াবেন। এই শাহাদাত আঙ্গুল দিয়ে জিটা লিখবেন, এফ লেখার পরে জি, এবং এই যে আঙ্গুলে থাকে এই আঙ্গুল দিয়ে আগে এইচ লিখবেন, তারপরে জে, তারপরে কে, তারপরে এল, মানে এই এ থেকে এই এল পর্যন্ত এই পুরো লাইনটা প্র্যাকটিস হয়ে যাবে। মানে এটা 2-3 দিন প্র্যাকটিস করার পরে আপনার এইগুলো মানে চোখের পলকে হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপরে কি করবেন? তারপরে এ থেকে জেড পর্যন্ত প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো এটা খুবই দরকারি। আপনি কম্পিউটার চালাচ্ছেন কিন্তু টাইপিং পারেন না, এটা লজ্জার। আপনি কম্পিউটার শিখছেন, টাইপিং শিখলেন না, তাহলে আপনার এটা ব্যর্থতা, ঠিক আছে? তাহলে এটা আপনারা এখন একটু প্র্যাকটিস করেন।